আমাদের এই যে সিভি ডিজাইনটা সাধারণ একটা সিভি ডিজাইন, আমরা এই ডিজাইনটা চেষ্টা করব সর্বোচ্চ 30 মিনিটের সময়ের মধ্যে। এরপরে আমাদের আছে এই লেখাটা, মেল মার্জের একটা অংশ। আমরা এই দুইটা ট্রাই করব আজকে একদিনে। আমরা আমাদের এই দুইটা কিন্তু কোশ্চেন, সেই কোশ্চেনের পার্ট এটা। এবং এখানে দেখেন প্রথম ওয়ার্ডের জন্য যে কোশ্চেনটা, যে প্রথম জব 1, প্রিপেয়ার ডকুমেন্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হিসেবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে ব্যবহার করি। আমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারতাম, কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটাই বহুল ব্যবহৃত, এই জন্য এটাই ব্যবহার করি। এখানে আমাদের ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট দ্য সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড। লেভেল 3 স্ট্যান্ডার্ডে আমরা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে এই কাজটা করব। এবং এখানে কিছু রিকোয়ারমেন্ট, কিছু প্রসিডিউর দেওয়া আছে, কিছু পদ্ধতি, স্টেপ। এখানে স্টেপগুলো আছে, পাশাপাশি আমার স্যাম্পল, এটা হচ্ছে স্যাম্পল ফাইল, সিভি স্যাম্পল, এবং এটা হচ্ছে মেল মার্জ স্যাম্পল। তো মেল মার্জ স্যাম্পল দেখে আমরা করব, আমরা সিভি স্যাম্পল দেখে করব, কিন্তু এখানে যে পদ্ধতি দেয়া আছে, যা বলা আছে, এইটার আলোকে, এটার উপর ভিত্তি করে আমরা এইখানে যা আছে এটা করলেই এই স্যাম্পলের মতো করে একটা সিভি তৈরি হবে এবং এই স্যাম্পলের মতো আমাদের মেল মার্জ হবে। তো আমরা এখানে যা দেখি, এখানে যা দেখতে পাচ্ছি সেটা আগে করব, তারপরে আমরা স্যাম্পলের মতো করে চেষ্টা করব। তো আমাদের যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে হবে, মানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করব, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজটা করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ড আগে ওপেন করব নাকি? অ্যাট ফার্স্ট তো আমাদের ওপেন করতে হবে, তা না হলে তো কাজ করব কেমনে? তো ওপেন করব, সেভ করব, কোথায় সেভ করব, কিভাবে সেভ করব সবাই জানি। আমরা সেভ করার কয়েকটা পদ্ধতি দেখছি, যেটা হলো আমরা ওয়ার্ডে ওপেন করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করে তারপরেও সেটা সেভ করতে পারবো। অথবা যদি চাই এখানে ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার নামে, আমার নিজের নামেই করলাম, ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের ভিতরে ওয়ার্ড নামের একটা ফোল্ডার করলাম, অথবা জব 1 নামের একটা ফোল্ডার করলাম, কারণ এটা হচ্ছে জব 1। জব 1 নামের ফোল্ডার হলো, এখানে আমি নিউ ক্লিক করে একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিলাম, জব 1 লিখে। আমার ফাইলটা অলরেডি সেভ, আমি ওই ফাইলটাকে ওপেন করলাম। এভাবে ওপেন করলেও যেটা হতো, ওভাবে ওপেন করলেও সেটাই হতো, কিন্তু ওইটা সেভ করা ছিল না, এটা সেভ করা। আমাদের কাজটাকে সহজ করার জন্য আগে আমরা সেভ করে এভাবে ফাইলটাকে তৈরি করে নিব। এরপরে আমরা প্রসিডিউরগুলোতে যাব। প্রথমে বলছে পেজ লেআউট ফর বোথ পেজ, মানে দুইটা, বোথ পেজ বলতে বোঝাচ্ছে দুইটা পেজ। তো যেহেতু দুইটা পেজ, তাহলে তো আমাদের দুইটা পেজ লাগবে, তাই না? প্রথমেই বলছে পেজ সাইজ A4, আমরা এটাকে A4 সাইজ করে নিলাম। লেআউটে গিয়ে সাইজ A4, আমার সাথে সাথে কারোই করতে হবে না, আপনারা একটু শুধু দেখবেন, তারপরে আপনারা প্রত্যেকে করবেন। A4 আমরা করে নিলাম। এরপরে বলল পেজ ওরিয়েন্টেশন, ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ। তার মানে কি, আমরা যেটা শিখেছিলাম সেটা এখন কাজে খাটাতে হবে নাকি? আমার প্রথম পেজকে পোর্ট্রেট রাখবো, যেহেতু সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ রাখতে হবে, আমাদের কি কাজ করতে হবে? একটা সেকশন ব্রেক আগে, মানে সেকশন ব্রেক নিতে হবে। সেকশন ব্রেক নিলে আমার দুইটা পেজ হবে। তো প্রথম পেজ অলরেডি পোর্ট্রেট আছে, ওটা যেভাবে আছে থাকুক। দ্বিতীয় পেজে এসে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে নিলাম। এরপরে আমার প্রথম পেজ শেষ, দ্বিতীয় পেজ শেষ, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। এরপরে বলছে এডিশনাল সেটিংস ফর সেকেন্ড পেজ অনলি। তার মানে এই যে নিচের কাজগুলো, এগুলো কি শুধু সেকেন্ড পেজের জন্য? এডিশনাল সেটিংস ফর সেকেন্ড পেজ অনলি, মানে আরও কিছু সেটিংস যেটা দ্বিতীয় পেজের জন্য করতে হবে। নাম্বার অফ কলাম 2, দ্বিতীয় পেজে নাম্বার অফ কলাম 2 বলছে, আমরা দ্বিতীয় পেজেই আছি, এখানে কলাম আমি 2 করে দিলাম। এরপরে বলল কলাম উইথ, ফার্স্ট কলাম 5 ইঞ্চি, সেকেন্ড কলাম 3.3 ইঞ্চি।
স্পেসিং 0.6। তো এখন আমাদের কাছে কারো স্কেল নেই, স্কেল থাকলে আমরা একটা পেজের মাপটা নিতে পারতাম। আমরা এই যে A4 সাইজের পেপার, এই পেপারটা আমি যদি 5 ইঞ্চি, এখান থেকে এটুকু 5 ইঞ্চি হয়, এখান থেকে এটুকু 3.3 হয়, তাহলে এইখানে যে জায়গাটুকু থাকবে এটি হচ্ছে স্পেসিং। তো আমরা এখানে যেভাবে উনি কাউন্ট করে দিছে 5 ইঞ্চি এবং 3.3 ইঞ্চি আর হচ্ছে 0.6 ইঞ্চি সব মিলিয়ে হয় কত বলেন তো? 8.9 ইঞ্চি, তাই না? 8.9 হয় না? সব তিনটা যোগ করেন তাহলেই তো হয়ে যায়। তো 8.9 হয়, কিন্তু আমার পেজ যদি 8.9 এর বেশি হয়, তাহলে বেশি যে অংশটুকু সেটুকু কি করব? এখানে তারা সেটিংসটা দিয়ে দিছে, তারা কপি পেস্ট করে সেটিংসটা দিয়ে দিছে, কিন্তু দেখা যাবে এই সেটিংসটার সাথে আমাদের সেটিংস মিল নাও থাকতে পারে। তবে আমাদের কলাম সাইজ যেটুকু বলছে আমরা সেটুকু দেওয়ার চেষ্টা করব। তো আমরা কলামে গিয়ে মোর কলাম অপশানে গিয়ে আমরা এই 2 আছে এবং ইকুয়াল সাইনটা উঠিয়ে এটাকে করে দিলাম 5, নিচেরটা করে দিলাম 3.3 এবং দেখেন ডিফল্টভাবে স্পেসিং বেড়ে গেল। আমি যদি স্পেসিং এখন ওইটার মতো করতে যাই, যেমন 0.6, তাই না? 0.6 যদি করতে যাই 0.6, তাহলে দেখবেন কোনো আরেকটা বেড়ে যাচ্ছে, কারণ এটা আমার নির্দিষ্ট পেজ সাইজকে মেনশন করে। তা আমাদের প্রথম দুইটা আমরা ট্রাই করব। যদিও আপনার প্রশ্ন যদি থেকে থাকে সেক্ষেত্রে জিজ্ঞাসা করবেন যে স্যার এখানে কি করব। এখানে মূলত আগের পরীক্ষায় এটা ছিল 6 ইঞ্চি এবং এইটা ছিল যেভাবে ছিল সেভাবে। পরের পরীক্ষার ক্ষেত্রে এটা 5 ইঞ্চি করে দিছে, কিন্তু ওই 1 ইঞ্চি এখানে বাড়াবে, ওনারা এটা বাড়ায় নাই, ওনারা কপি পেস্ট করে দিয়ে দিছে। তো যে কারণে এমন হলেও হতে পারে, সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা এটা কি এভাবেই রেখে দিব নাকি কোনোটা কম বেশি করব। তো তারা বলবে যে দুইটা ঠিক করেন, সেটা ঠিক করার দরকার নেই। আমার নাম্বার অফ কলাম শেষ, তাই না? এরপর বলছে ফুটার ফাইল পাথ উইল বি প্লেস অ্যাজ ফুটার অন দ্য লেফট অফ দ্য পেজ। পেজের লেফট সাইডে ফুটার ফাইল পাথ অ্যাড করতে হবে, পেজ নাম্বার অ্যাড করতে হবে রাইট সাইডে। এটা কিন্তু বলছে দ্বিতীয় পেজের জন্য, প্রথম পেজ না, তাই না? তো আমরা এইটা করে নিলাম। ওকে, দ্বিতীয় পেজের ফুটারে যাব। দ্বিতীয় পেজের ফুটার এইটা, এখানে আমরা এখানে ডাবল ক্লিক করলে ফুটার কিন্তু অন হয়। ডাবল ক্লিক ছাড়াও আমরা চাইলে করতে পারি, সেটা হলো ইনসার্টের এখানে এই যে হেডার ফুটার অপশন। তো আমরা ডাবল ক্লিক করেই অন করব, এটা সহজ হয়। অন করার সাথে সাথে লিঙ্ক টু প্রিভিয়াসটাকে তুলে দিব। এরপরে এখানে আমরা আগে পেজ নাম্বার অ্যাড করব। এখানে দুইটা ব্যাপার দেয়া আছে, ফুটার এবং পেজ নাম্বার। আমরা আগে পেজ নাম্বারটা অ্যাড করব। আমরা ফুটারটা চাইলে আগে ফাইল পাথটাকে অ্যাড করতে পারি, কিন্তু আমরা ফাইল পাথ অ্যাড করার থেকে আগে পেজ নাম্বারটাকে অ্যাড করব, কারণ পেজ নাম্বার অ্যাড করার ক্ষেত্রে ডিফল্টভাবে কিছু সেটিংস থাকে। যেমন আমাকে বলছে রাইট সাইডে, এখানে আমরা একটু ফাইল পাথ পেজ নাম্বারটাকে যাই, পেজ নাম্বার বটম অফ দ্য পেজ যাওয়ার পরে এখানে দেখেন অলরেডি কিছু স্যাম্পল আছে। এটা হচ্ছে লেফট সাইডে, এটা সেন্টারে, এটা রাইট সাইডে নাকি? এর পাশাপাশি এটা শুধু 1 2 3 আছে, প্লেন নাম্বার এটা। এরপরে হচ্ছে অ্যাসেন্ড বার, এটা হচ্ছে পেজ 1 লেখা, এটা পেজ 1 লেখা, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, সরি এটা লেফট, এটা রাইট। এর পরেরটা আছে এটা সেন্টার, এটা রাইট, এটা লেফট, এইরকম লেফট রাইট থাকতে পারে। এই স্যাম্পল থেকে যেহেতু আমাকে বলছে রাইট সাইড নাকি, এখানে বলেনি যে রাইট সাইডে, তো আমরা রাইট সাইডের যে স্যাম্পলটা আছে আমরা সেই স্যাম্পলটাকে সিলেক্ট করে নিব। দেখি আমাদের সেটিংসে কি বলছে, রাইট সাইড অফ দ্য পেজ নাম্বারটা। তো আমরা এই পেজ নাম্বারটা বটমে অ্যাড করব রাইট সাইড দেখে। এটা রাইট সাইড নাকি, অথবা এটাও রাইট সাইড, যেটা মন চায় অ্যাড করতে পারি। আমরা রাইট সাইডে যে কোনো একটা অ্যাড করে দেই, এটাই অ্যাড করে দিলাম, রাইট সাইডে অ্যাড হয়ে গেল। এরপরে আমরা ফুটারটা এবার অ্যাড করব ফাইল পাথ হচ্ছে লেফট সাইডে। আমরা এই যেভাবে আসি এভাবে থেকেই আমরা রাইট সাইডে অ্যাড করতে পারবো না, কারণ এটা পেজ যে লাইনে আছে
রাইট সাইডে এইখানে যদি ফাইল পাথ অ্যাড করি এই একই লাইনে হয়ে যাবে। তো একটা লাইন আমরা লেফট এবং রাইট দুই দিকে নিতে পারবো না। আমরা নিচে একটু ক্লিক করব, নিচে ক্লিক করলে অলরেডি রাইট সাইড দেখাচ্ছে, নিচে নিচে ক্লিক করলাম, অলরেডি রাইট সাইডে আমার কার্সার চলে আসছে। এরপরে এখান থেকে আমরা ডকুমেন্ট ইনফোতে গিয়ে ফাইল পাথ সিলেক্ট করে দিলাম। যদি কারো এটা রাইট সাইডে থাকে, এটুকু সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে অ্যালাইনমেন্ট থেকে লেফট সেন্টার রাইট যেমন খুশি তেমন করতে পারি। আমরা লেফট সাইডে রেখে দিলাম। আমরা আমাদের পেজ সেটিংসের কাজ শেষ নাকি? আমরা মাঝখানে ডাবল ক্লিক করলাম, দেখেন পেজ এই যে নিচে অ্যাড হলো ফাইল পাথ এবং পেজ নাম্বার, আমার কিন্তু প্রথম পেজে অ্যাড হয়নি। কিন্তু যদি ওই লিঙ্ক টু প্রিভিয়াসটাকে তুলে না দিতাম তাহলে কিন্তু এখানেও অ্যাড হয়ে যেত। তো লিঙ্ক টু প্রিভিয়াসটা এই জন্য তুলে দেয়া। আমার সেটিংস শেষ, 2 পেজের সেটিংস শেষ নাকি? এরপরে বলছে ইংলিশ ফার্স্ট পার্ট, ইংলিশ পার্ট ফার্স্ট পেজ। ইংলিশ পার্ট ফার্স্ট পেজের ক্ষেত্রে এই হচ্ছে স্যাম্পল, এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। কি বলছে? শেপ অ্যাট দ্য লেফট সাইড অফ দ্য পেজ, লেফট সাইড অফ দ্য পেজ অ্যাজ পার স্যাম্পল, মানে লেফট সাইডে আমরা এই শেপটাকে অ্যাড করব স্যাম্পলের মতো করে। সাইজ হবে 11 ইঞ্চি বাই 3.1 ইঞ্চি। আমরা একটা শেপ আগে অ্যাড করি 11 ইঞ্চি বাই 3.1, এরপরে আমরা অ্যালাইনমেন্ট করব বা শেপের স্যাম্পলের মতো করে সাজাবো, যেটা এই স্যাম্পল। তা আমরা কি করব? এখানে এই প্রথম পেজে এখানে আমরা একটা শেপ ইনসার্ট করব, ইনসার্ট শেপ। একটা শেপ নিলাম, যে কোনো সাইজের নিলাম। এটাকে বলে দিছে কত সাইজ? 11 ইঞ্চি বাই 3.1 ইঞ্চি। আমরা 11 বলতে এখানে হয়তো থাকতে পারে 11 এরপরে একটা এইচ এবং 3.1 এরপর একটা ডব্লিউ। এইচ দ্বারা বোঝায় হাইট, ডব্লিউ দ্বারা বোঝায় ওয়াইড। হাইট বলতে উপর নিচে, ওয়াইড বলতে ডানে বামে। তো আমরা 11 ইঞ্চি বাই 3.1 এবং স্যাম্পলটার দিকেও দেখতে পারি, স্যাম্পলটা এরকম আছে। এখানে এই শেপটার কথা বলা হয়েছে যেটা একটু মানে একটু আফসা কোয়ালিটি দেখায়। তো এটা কি লম্বাটে, তাই না? তো 11 কি হতে পারে, লম্বা নাকি আড়াআড়ি? লম্বা। তো আমরা এইখানে দেখি এই হচ্ছে শেপের সাইজ, এই কিন্তু এইটা কিন্তু লম্বা, এটা আড়াআড়ি। এটা বোঝা যায় চিহ্নতে, চিহ্নতে যদি বোঝা যায়। আমরা এটাকে 11 ইঞ্চি করে নিলাম এবং এটা 3.1 নাকি 3.1 করে নিলাম। আমার একটা নির্দিষ্ট শেপ তৈরি হয়ে গেল। এই শেপটা সাজাইতে বলছে স্যাম্পলের মতো করে। তো স্যাম্পলটা আমরা চাইলে দেখে নিতে পারি। এই হচ্ছে স্যাম্পল। স্যাম্পলের বাপাশে একটু সাদা আছে, তার মানে একদম বাপাশে মিলিয়ে দেয়নি, একটু গ্যাপ রেখেছে। তা আমরা মনে করি এটাই ঠিক আছে, এই যেভাবে আছে এটাই হয়ে গেছে। আমরা চাইলে শেপের আউটলাইনটা বাদ দিতে পারি। আমার প্রথম শেপের কাজ শেষ। এরপরে বলছে পিকচার সাইজ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এবং পিকচার বর্ডার উইথ 1 পিটি। পিকচার সাইজ নিতে বলছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আমরা একটু স্যাম্পলটাকে দেখি। স্যাম্পলটায় পিকচারটা কি রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল টাইপ না, এটা হয়তো ওভাল টাইপ থাকতে পারে। যদি ওভাল হতো তাহলে বৃত্তাকার থাকতো, যেহেতু রেক্ট্যাঙ্গেল এজন্য এর বর্গাকৃতি দেখা যাচ্ছে। আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব পিকচার হিসাবে এইখানে। তো আমাদের কাছে তো কোনো পিকচার নাই, আপনাকে একটা কম্পিউটার দিবে, আপনার কাছে যা থাকবে সব ব্ল্যাঙ্ক থাকবে, আপনাকে নতুনভাবে শুরু করতে হবে এমনভাবে দিবে। যদি আপনি মনে করেন আমার তো পিকচার আছে, কম্পিউটারে নিয়ে রেখেছিলাম আগে, ওইটা ব্যবহার করব, চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু এটা ব্যবহার করা উচিত হবে না। কারণ তারা এসেই বলে নিবে আপনার কম্পিউটারে যত ফাইল আছে সব ফাইল ডিলিট করেন, কোনো প্রকার ফাইল রাখা যাবে না। এখন মনে করেন কোনো প্রকার ফাইল নাই, আপনি এখানে পিকচার অ্যাড করবেন, কেমনে অ্যাড করবেন? পিকচার অ্যাড করবেন, কেমনে অ্যাড করবেন সেক্ষেত্রে বলেন তো? কারো কি ধারণা আছে বলেন তো? আচ্ছা, আমরা এখানে দ্বিতীয় শেপটা নিতে বলছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। পিকচারের জন্য আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিয়ে নিই একটা শেপ। এই শেপটা নিলাম, এটাকে 2 ইঞ্চি
এদিকে 2, এদিকেও 2 করে দিলাম। আমি এটাকে প্রয়োজনে একটু কালারটাকে চেঞ্জ করে নেই বোঝার স্বার্থে। আউটলাইনটাকে আচ্ছা থাকুক, নো আউটলাইন করবো না এটা। এই হচ্ছে আমার পিকচার। এখন আমার এই মুহূর্তে আমার কম্পিউটারে কোনো ফাইল নাই, কোনো কিছু নাই, আমাকে তবু এখানে একটা পিকচার আনতে হবে। কেমনে আনবো? শেপ তো শেপ তো পিকচার না। হ্যাঁ, ওখান থেকেও না, আমরা আমার কম্পিউটারে যে কোনো জায়গায় একটা স্ক্রিনশট নেব। এই যেভাবে আছি, স্ক্রিনশটটা কিভাবে নেই সবাই জানে। আমরা একটা স্ক্রিনশট, আমি একটু আমার পদ্ধতি দিয়ে স্ক্রিনশট নিচ্ছি। এইটুকু স্ক্রিনশট নিয়ে নিলাম এবং সেভ ক্লিক করে আমি এটাকে স্ক্রিনশট পিসি, এটার জন্য সিবি পিকচার লিখে সেভ করে নেই। আপনাদের হয়তো এভাবে স্ক্রিনশটটা হবে না, আপনাদের মতো করে হবে, তবে আমি একদম নাম দিয়ে সেভ করে স্ক্রিনশটটা নিতে পারি, কারণ আপনাদের বোঝার স্বার্থে স্ক্রিনশটগুলো খুঁজতে অসুবিধা হতে পারে, তাই আমি এই সেটিংসটা করে রেখেছি। যাই হোক, আমার এখানে একটা শেপ নিয়েছি, এই শেপটাকে শেপ ফিল থেকে আমি পিকচার গিয়ে ওই পিকচারটাকে অ্যাড করব। কোন পিকচার? আমরা যেটা স্ক্রিনশট মাত্র নিলাম ওটা। আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আছে স্ক্রিনশট পিসি, এখানে এই যে সিবি পিকচার, এই স্ক্রিনশটটা নিলাম, এটাই এখানে রেখে দিলাম, এটাই আমার পিকচার। এবার পিকচারের পরে বললো পিকচার বর্ডার উইথ 1 পিটি। পিকচার বর্ডার বলতে আউটলাইনকে বোঝায়। তা আমরা এই পিকচার, এই হচ্ছে আউটলাইন। নো আউটলাইন যদি থাকে তাহলে তো আউটলাইন নাই। এবার আমার আউটলাইন লাগবে, এবার উইথ লাগবে 1 পিটি, এই হচ্ছে 1 পিটি। এরপরে যদি বলা থাকে বর্ডার কালার, এখানে বলা নেই, যদি বলা থাকে বর্ডার কালার রেড অথবা বর্ডার কালার ব্লু, তাহলে বর্ডার কালার দিতে হবে। তো ধরে নিলাম আমাদের এখানে বলা আছে বর্ডার কালার রেড কালার, আমরা এই আউটলাইন থেকে এই কালারটাকে রেড সিলেক্ট করে দিব। আমি এটা করলাম বোঝার স্বার্থে যে আমার একটা বর্ডার আছে। এবং প্লেসমেন্টটা বলছে কিভাবে, স্যাম্পলের মতো করে। এই হচ্ছে স্যাম্পল, আমার স্যাম্পলের মতো করে প্লেসমেন্ট হয়েছে, হয়নি, প্রায় হয়েছে, এভাবে ছিল স্যাম্পলের মতো করে, তাই না? এরপরে পরের সেটিংসে আমরা যাই, আমরা এটুকু কাজ শেষ। এরপরে বলছে টেক্সট ফন্ট অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, লাইন স্পেসিং মাল্টিপ্লাই অ্যাট 1.15। আমাদের ফন্ট নেম রাখতে বলছে টাইম নিউ রোমান। ফন্ট সাইজ ফর নেম, নামের ক্ষেত্রে ফন্ট সাইজ হবে 34। ফন্ট সাইজ ফর সাবটাইটেলের জন্য হবে 20। ফন্ট সাইজ ফর হেডিংয়ের জন্য হবে 14। সাইজ ফর আদার্স টেক্সট, অন্য টেক্সটের জন্য হবে 10। ফন্ট কালার রাখতে হবে ব্ল্যাক। আমার সব রিকোয়ারমেন্ট বলে দেওয়া আছে। তা আমার টাইম নিউ রোমান রাখবো, নামের ক্ষেত্রে 34 রাখবো। স্যাম্পলটা এরকমের, ফার্স্ট নেম সার নেম, মানে এখানে হচ্ছে নাম, এখানে হচ্ছে টাইটেল, তো দুইটাই কি নামের অংশ। তো এই দুইটা কি হবে, কত সাইজ? 34। এই যে এটা সাবটাইটেল, মানে তার পদবি বলতে তার ডেজিগনেশন, সে কোন পদে চাকরি করে, এটা হচ্ছে তার সাবটাইটেল। এটা কত হবে? দেখেন এই যে 20, এই যে ফন্ট সাইজ ফর সাবটাইটেল 20। আদার সাইজ ফর হেডিং 14। আদার্স ফন্ট ফর হেডিং, এইখানে এই যে এইটা এডুকেশন, এটা কি হেডিং না? এরপরে তার সম্পর্কে সে কি পড়াশোনা করছে সেটা। এরপরে এক্সপিরিয়েন্স, এটা কি হেডিং না? এরপরে তার নিচে সব লেখা। এই এক্সপিরিয়েন্স এটা কত সাইজ হবে? 14। আর এই বাকি ফন্ট 10। এটা বুঝতে আর কারো অসুবিধা আছে? তো আমার প্রথম এইটা 34 হবে। তো সিভিটা কি আমার নিজের নামে করব? ইনসার্ট শেপ টেক্সট বক্স নিয়ে আমি এখানে টেক্সট বক্স নিয়েই করে দেই।
34, আমি এখানে ডিরেক্টলি লিখেই দিলাম 34, এবং মাল্টিপ্লাই রাখতে বলছে কত, এটা দেখছেন সবাই, এই যে লাইন স্পেসিং 1.15, আমরা প্রত্যেকটা জায়গায় 1.15 মাল্টিপ্লাই রেখে দিব। তা আমার এখানে মাল্টিপ্লাই কোথায় পাবো, লাইন স্পেসিংটা কোথায় পাবো, শেপ ফরম্যাটে কেন, লাইন স্পেসিং এই যে অ্যালাইনমেন্টের বাঁ পাশে যেটা, সরি ডান পাশে, এইটাই হচ্ছে লাইন স্পেসিং, এটা রাখতে বলছে এই যেটা 1.15, আমি রেখে দিলাম 1.15। আমার নামের ক্ষেত্রে আমার অ্যালাইনমেন্টটা আমি করে নিলাম, এভাবে হয়ে গেল। তো এখানে তার নামের ক্ষেত্রে কি বর্ডার ছিল চারপাশে, আমার কিন্তু বর্ডারটা আছে, আমার কি বর্ডার রিমুভ করতে হবে, কিভাবে করব, শেপ ফরম্যাটে গিয়ে নো আউটলাইন এবং নো ফিলও করে দিতে পারি। আচ্ছা, আমার নাম শেষ, নামের পরে কি নিচে একটা লাইন শেপ আছে, লাইন শেপটা দিয়ে দিব, লাইন শেপ, ইনসার্ট শেপ, এই হচ্ছে লাইন শেপ, এই লাইন শেপটা দিয়ে দিলাম, একটু চাইলে কালো করে দিলাম, চাইলে একটু মোটাও করে দিতে পারি, উইথটা বাড়াই দিতে পারি। আচ্ছা, এই যে শেপটা তৈরি করলাম সোজা হলো কিভাবে, শিফট চেপে ধরে, শিফট চেপে ধরে আমি যেদিকে নিব সেদিকে হয়ে যাবে। এরপরে ডেজিগনেশন ইউআই ইউএক্স ডিজাইনার, এটা কি সাবটাইটেল, এটার সাইজ কত 20, এটার এটার সাইজ যেহেতু 20, আমার একটা ফন্ট অলরেডি এখানে নেওয়া আছে, এটাকেই আমি চাইলে এখানে নিয়ে আসি। এরপরে এখানে লিখি ইউআই ইউএক্স ডিজাইনার, লেখাগুলো ছিল বড় হাতের, তাই না, আমি সম্পূর্ণটা সিলেক্ট করে বড় হাত করে দেই, এবং সাইজ কত জানো, এটার সাইজ হচ্ছে 20, সাবটাইটেল 20। এরপরে এডুকেশন, এটা কি হেডিং, হেডিংটা হবে 14, আমার এই যেটা নেওয়া আছে অলরেডি এটাই দিতে পারি, চাইলে আলাদাভাবে ইনসার্ট শেপ নিতে পারি, আমার আলাদাভাবে ইনসার্ট শেপ নিতে যত সময় লাগবে এটাকেই ডিরেক্টলি কন্ট্রোল ডি ক্লিক করে ডুপ্লিকেট করে দিয়ে এরপর এখানে সাজিয়ে এখানে 14 ফন্ট সাইজ করে দিলাম, দ্রুত করার জন্য মূলত 14 করে দিলাম, এবং এখানে লিখলাম কি এডুকেশন, এডুকেশন নাকি, এরপরে তার শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে লেখা আছে, তার দুইটা, হ্যাঁ দুইটা, সর্বশেষ দুইটা, একটা হচ্ছে ইউনিভার্সিটি, একটা কলেজ, এই দুইটা তার দেয়া আছে, এবং তার যা আছে যেভাবে আছে আমরা এভাবে দিতে পারি। কিন্তু যদি প্রশ্নে বলে অ্যাজ পার ইউর ইনফরমেশন, তাহলে আপনার ইনফরমেশন দিয়ে আপনি তৈরি করে ফেলবেন। তো নিজের ইনফরমেশন দিয়ে তৈরি করলে কি হয় জানেন, খুব দ্রুত করা যায়, কারণ নিজের ইনফরমেশন সবাই নিজেরটা নিজে জানে, তাই না, তো এটা দেখে দেখে করতে গেলে একটু দেরি লাগে। এই ফন্ট সাইজ কত হবে 10, এর পাশাপাশি দেখেন এটা একটু বোল্ড করা আছে, এটা কিন্তু আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্ট, এই প্রশ্নে কিন্তু বলা ছিল না, স্যাম্পলে আছে, যে কারণে স্যাম্পলের মতো করে আমরাও চেষ্টা করব এরকম দিতে। আমরা এখানে কি নতুন আরেকটা শেপ নিলেও পারি, না নিয়ে যদি 10 করে দেই ফন্ট সাইজ তাতেও হবে। এরপরে এখানে আমরা লিখব কি, তার বিএসসি নাকি, বিএসসি ইন সিএসই,
এটুকু কি বোল্ড করা ছিল নাকি? একটু বোল্ড করে নিলাম। এই সম্পূর্ণটাকেই কপি করে এটার পরে আবার দিয়ে দিলাম এখানেই, শুধুমাত্র এইচএসসি লিখে দিলাম। এরপর কি রিলেভেন্ট কোর্স আছে একটা অপশন, আমরা রিলেভেন্ট কোর্সটাকেও লিখে নেই। আচ্ছা, এইখানে তাদের স্যাম্পলে দেখেন রিলেভেন্ট কোর্সের পরে ইউআই ইউএক্স ডিজাইন এবং অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন লেখা, এবং তার পাশে দুইটা কি চিহ্ন আছে, বুলেট। তো আমাদের কি বুলেট চিহ্নটা লাগবে না? আমরা এই যেখানে আসি এই দুইটাকে সিলেক্ট করে এইখান থেকে বুলেট চিহ্নতে অ্যারো সাইনে ক্লিক করলেই আমরা ওই বুলেটটা পেয়ে যাব। আমরা বুলেটটা দিয়ে নিলাম, আমার এখানের কাজ শেষ। এরপরে কি একটা লাইন, আমরা কি আবার লাইন নিব নাকি এটাকে ডাইরেক্টলি কপি করে নিয়ে আসবো? এটাকে কপি করে নিয়ে আসলে হবে না? কন্ট্রোল ডি ক্লিক করলাম, কপি হয়ে গেল, নিচে নিয়ে আসলাম। এটা ধরতে এই যে অসুবিধা হচ্ছে, এবার যদি অসুবিধা হয়ে থাকে কারো, সেক্ষেত্রে সিলেকশন প্যানে চলে যাবেন, এখান থেকে দেখেন কোনটা, এটা সিলেক্ট হয়ে গেছে, অ্যারো সাইন দিয়ে, মানে কিবোর্ডের অ্যারো সাইন দিয়ে নিচে নিয়ে আসলে নিচে চলে আসবে। আচ্ছা, এরপরে কি আছে, এক্সপেরিয়েন্স। ডিসেম্বর 2022 থেকে প্রেজেন্ট, লিড ইউআই ইউএক্স ডিজাইনার, কোম্পানি নেম, সে যে কোম্পানিতে চাকরি করে তার নেম, যদি না জানা থাকে এভাবেই লিখে দিবেন। তো এই যে তথ্যগুলো, এগুলো সব যেভাবে লিখছি এরকমভাবেই লিখতে হবে, এটা যেভাবে লেখা এটা ওইভাবে লিখতে হবে। তো আমরা এই যে এডুকেশন, এটাকেই ডুপ্লিকেট করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, এটার নাম দিলাম এক্সপেরিয়েন্স নাকি, এক্সপেরিয়েন্স। এই যেটা আছে এটাকেও কপি করলাম, এটা এখানে দিলাম, এটা এখানে দিয়ে এক্সপেরিয়েন্সগুলো তার লিখে দিলাম, সব ডিলিট করে দিয়ে এবার লিখতে থাকি, কারণ ফন্ট সাইজ আমাদের সব ঠিক করা। ডিসেম্বর 2022 থেকে হইতে পারে, ভুল হইতে পারে, এক্সপেরিয়েন্স ইএক্সপি আর আই হবে, এনসি 2022 থেকে ডিসেম্বর থেকে প্রেজেন্ট।
এন্টার দিয়ে এটা কি বোল্ড করা নাকি? পদবিটা তার বোল্ড করা কিন্তু। এবং তারপর এন্টার দিয়ে ফেব্রুয়ারি 2020 থেকে গ্রাফিক্স ডিজাইনার, বুঝি না না দাঁড়ান দেখতেছি। এরপরে এই যে লেখাটুকু আই হ্যাভ প্রভেন ট্র্যাক রেকর্ড অফ ডেলিভারিং হাই কোয়ালিটি ডিজাইন while maintaining project deadline and client satisfaction, এটা লিখে দেব একটু। প্রভেন্ট track record of delivering track record, আচ্ছা হ্যাঁ, track record of deliver r y I n g delivering high quality design while maintaining project deadline and আচ্ছা আমার লেখাটুকু লিখে দিলাম। তাদের লেখাটা দেখেন হয়তোবা কোয়ালিটি লেখাটার পরে এইদিকে চলে আসছে, আমার হয়তো আসেনি, এটা নিয়ে সমস্যা নাই। তবে যদি চাই এটা করব তাহলে এটা একটু ছোট করে দিলেই হয়ে যায়। তা আমাদের দরকার নাই, আমরা 2 লাইনেই রাখি। এরপরে রেফারেন্সের আগে এখানে কি আরেকটা লাইন শেপ, আরেকটা লাইন শেপ আছে। আমরা এই লাইনটাকে যে কোনো একটা লাইন আমরা একটু ডুপ্লিকেট করে নেই এবং সেটাকে কিবোর্ড থেকে অ্যারো সাইন দিয়ে ক্লিক করে নিচে নিয়ে আসি। এরপর কি রেফারেন্স হচ্ছে এই ফন্ট সাইজ, এটাকে নিয়ে আসলাম।
রেফারেন্স রেফারেন্স এখানে আরেকটা যদি নেই এটাও হবে, যদি না নেই তাতেও হবে। এখানে রেফারেন্সের ক্ষেত্রে সে নাম্বার ইউজ করছে, নাম্বার ফর মানে নাম্বারিং, প্রফেসর নেম, প্রফেসর ডিপার্টমেন্ট অফ সিএসসি চিটাগাং ইউনিভার্সিটি। প্রফেসর নেমের পরিবর্তে যে কোনো এক প্রফেসরের নাম দিবেন, অথবা যদি না দেন সমস্যা নাই। হ্যাঁ, ক্লায়েন্ট ও ইএনটি হবে, এটা সমস্যা নাই। প্রফেসর নেম, প্রফেসর নেম, প্রফেসর ইউনিভার্সিটি, চট্টগ্রাম, চট্টগ্রাম বানান ভুল, ও হবে, এখানেও ভুল আছে। আচ্ছা, এখানের কাজ শেষ, এই পাশের কাজ শেষ, আমার স্যাম্পলের সাথে এই পাশের কাজ শেষ। সিগনেচারের একটা পার্ট আছে, আমরা চাইলে রাখতেও পারি, না রাখলেও সমস্যা নেই। আমরা বাকি রাখবো না, দিয়ে দেই সিগনেচারের অপশনটা। এখানে এসআই সিগনেচারের অপশনটা রাখলাম, শেপ ফিল নো, শেপ আউটলাইন নো, এবং এখানে ফন্ট সাইজটা আমরা 10 রাখবো, কারণ এটা আদার্স ফন্টের আন্ডারে নাকি। এবং সিগনেচার যেভাবে আছে তার উপরে আর একটা লাইন শেপ নিতে পারি চাইলে, এটা নিয়ে নিলাম এবং কালো করে দিলাম। আমার এপাশের কাজ শেষ, আমরা এখন এপাশে দেখব। এপাশে কি বলছে, কন্টাক্ট, কন্টাক্টের এটার সাইজ হবে কত, ফন্ট সাইজ 34, 20, কন্টাক্ট এটা এই অ্যাড্রেস দিয়ে লাভ নেই, এটা আমার অ্যাড্রেস লিখতে দ্রুত হবে, আমি আমার অ্যাড্রেস দেব, ঠিক আছে। হ্যাঁ, কিসের এটা, কি এরা, সুজন, সুজন দেন, দিয়ে দেন।
এই শেপগুলো তো করতে পারেন সবাই নাকি? এখানে আরেকটা শেপ নিয়ে নেই, যে শেপটায় ওগুলো লিখে নিব। এখানে কি শেপ নিতে হয় জানেন সবাই? আচ্ছা, আমার প্রথম পেজের সিভি ডিজাইন তো শেষ নাকি? কালারের কোনো কথা বলা হয়নি, যে এরকম কালার আমার ভালো লাগছে আমি দিয়ে দিয়েছি, কাহিনী শেষ। এরপরে দেখেন, যদি কালারের কথা থাকতো বলা তাহলে অবশ্যই আমরা সেটা করতাম। আমার এই যে মাল্টিপ্লাই 1.15, আমার প্রত্যেক জায়গায় কিন্তু 1.15 আছে, কারণ আমরা 1.15 একবার করে নিছি, ওটাকেই কপি করছি, তার মানে সব জায়গায় 1.15 আছে। আমার ফন্ট কালার ব্ল্যাক, সব জায়গায় ব্ল্যাক আছে। ফন্ট সাইজ 10, 14, 20 সবগুলো আমরা ব্যবহার করেছি। ফন্ট নেম টাইম নিউ রোমান, আমার এটা কিন্তু টাইম নিউ রোমান আছে, কারণ আমার শুরুতেই এটা টাইম নিউ রোমান ছিল। যদি কারো ক্ষেত্রে টাইম নিউ রোমান না থাকে, সবগুলো সিলেক্ট করে এখান থেকে টাইম নিউ রোমানটাকে সিলেক্ট করে দিতে হবে। তা আমার এই প্রথম পেজের এটা শেষ। এরপরে রিকোয়ারমেন্ট কি? বাংলা পার্ট সেকেন্ড পেজ, ফন্ট ইউনিকোড নিখোশ, ফন্ট সাইজ 13, হেডিং 24, অ্যাজ পার স্যাম্পল মাল্টিপ্লাই 1.2, এটা বলছে 1.2। তো আমরা এইটুকুই আছে, এবং স্যাম্পলের মতো করে অ্যালাইনমেন্ট করতে হবে। ফন্ট সাইজ 13 রাখতে হবে, হেডিং হচ্ছে 24। এখানে হেডিং কোনটা বলেন তো?
এইটা হচ্ছে এখানে 24 সাইজ এবং বাকিটা 13, ফন্ট সাইজ 13। এবং এই পেজের আগে আর একটা ডিরেকশন থাকবে, এটা তো টোটাল কাজ করার পদ্ধতি। এই পেজের আগে যেটা থাকবে এটা এরকম থাকবে, এরকম একটা পেজ থাকবে যেখানে আপনার নাম লিখতে হবে, ক্যান্ডিডেট নেম, টাইম 1 ঘন্টা, আচ্ছা 1 মিনিট। প্রশ্নে এটা কিন্তু প্রশ্নপত্রের একটা অংশ। এখানে দেখা আছে যে অবজার্ভ এ ওয়ার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অ্যাজ পার রিকোয়ারমেন্ট অ্যাজ ফর দ্য জব, অবজার্ভ দ্য ফলোয়িং অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্ট ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন প্রসেস। হ্যাঁ হ্যাঁ, দেখেন প্রথমটা হচ্ছে পিপিই পরে নিতে বলছে জবের ক্ষেত্রে। মানে পিপিই বলতে আমাদের এখানে আপনাদের পিপিই এর দরকার নাই, আমাদের এখানে অনেক ট্রেড আছে। যেমন যারা ইলেকট্রিক্যাল কাজ করবে তাদের ইলেকট্রিক্যালের জন্য প্রয়োজনীয় যে পিপিই আছে সেগুলো পড়তে হবে। যারা প্লাম্বিংয়ে কাজ করবে তাদের সেগুলো পড়তে হবে, কারণ এগুলো হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। একটা ব্যক্তিকে প্রোটেক্ট করবে যে সব বস্তু দিয়ে, সেগুলো তার পরে নিতে হবে। যেমন যারা ইলেকট্রিক্যাল কাজ করে তাদের তো অবশ্যই জুতা থাকতে হবে নাকি, এই জুতো থাকা, তাদের হাতে মাস্ক মানে হাতে গ্লোভস থাকা, মাস্ক থাকা, তারপরে হচ্ছে চশমা থাকা, হেলমেট থাকা, এগুলো হচ্ছে পিপি, এগুলো পরে নিতে হবে, কিন্তু আপনাদের কোনো কিছু দরকার নাই। এরপর বলছে ফলো অকুপেশনাল হেলদি অ্যান্ড সেফটি, পেশাগত যে ধরনের স্বাস্থ্যগত সুরক্ষার জন্য যা লাগে সব কিছু ফলো করতে হবে। এরপরে বলছে যে রিড দ্য প্রোভাইড জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট অনুযায়ী যে জবটা সেটা পড়ে নিতে হবে। কালেক্ট রিকোয়ার্ড টুলস ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট, প্রয়োজনীয় যে টুলস ম্যাটেরিয়াল আছে এগুলো পড়ে নিতে হবে, মানে এগুলো কালেক্ট করতে হবে। প্রিপেয়ার পিসি ফর পারফর্ম জব স্মুথলি, জব ঠিকমতো করার জন্য একটা পিসিকে রেডি করতে হবে। এরপরে এগুলো তো আমরা সবাই অটোমেটিক করাই আছে আমাদের, বা করে নিব। আমরা 6 নাম্বারটাকে দেখি যে ক্রিয়েট এ ফোল্ডার ডি ড্রাইভ নেমলি রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে আন্ডারসাইন, তারপর হচ্ছে ইউর নেম। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল উইথ নেম জব 1 অ্যান্ড নিউলি ক্রিয়েট ফোল্ডার, মানে নতুন এখন ফোল্ডার ক্রিয়েট করতে হবে জব 1 লিখে। প্রথমে হচ্ছে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার, তার মধ্যে জব 1 লিখে। তারপর বলছে পারফর্ম এ জব উইদিন দ্য গিভিং টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট, নির্দিষ্ট সময়ের মধ্যে জবটাকে শেষ করতে হবে। চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দেয়ার জব, সব চেক করতে হবে কমপ্লিট হওয়ার পরে। তারপরে সেভ দ্য ডকুমেন্ট ফাইল বোথ ডক অ্যান্ড ডক্স এক্সটেনশন, দুইটা ফাইল সেভ করতে হবে। অ্যাপ্লাই মেইল মার্চ সেকেন্ড পেজ টু ইনভাইট 3 রিসিপেন্ট অ্যান্ড প্রিপেয়ার ফিনিশ অ্যান্ড মার্চ ফর প্রিন্ট ইন পিডিএফ 3 ইন্ডিভিজুয়াল সেপারেট ফাইল। এই লাইনটার মানে আমরা কি বুঝি, সবাই কি বুঝি? আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জানলেই সবাই বুঝবো নাকি। অ্যাপ্লাই মেইল মার্চ অ্যাপ্লাই করতে হবে সেকেন্ড পেজের জন্য। 3 জন ব্যক্তিকে ইনভাইট করতে হবে এবং ফিনিশ অ্যান্ড মার্চ করতে হবে। তারপরে 3টা পিডিএফ প্রিন্ট করতে হবে, মানে পিডিএফ ফাইল করতে হবে, এবং 3টা ইন্ডিভিজুয়াল সেপারেট, 3টা আলাদা আলাদা সেপারেট ফাইল। তা আমরা মূলত এই লাইনটা পড়ার উদ্দেশ্যে বাকি সব পড়েছি। এবং প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন পিডিএফ কনসার্টিং A4 সাইজ পেপার। এরপর সাবমিট ফাইনাল আউটপুট বা যা যা আছে সব তো অ্যাজ ইউজুয়াল যা হওয়ার তাই হবে। তো আমাদেরকে অ্যাপ্লাই মেইল মার্চ 3 সেপারেট রিসিপেন্ট এবং 3 রিসিপেন্ট এবং পিডিএফ করতে হবে সেপারেট 3টা ফাইল। আমরা যে কাজগুলো শিখেছি কিন্তু গত ক্লাসে। তা আমাদের এইখানে মেইল মার্চ করতে হবে, আমাদের ওই লেখাগুলো লিখতে হবে। তো যেহেতু আমাদের হাতে সময় কিছুটা হলেও কম, তাই না, আমরা এই লেখার জন্য এখন সময় নিব না, কিন্তু পরীক্ষার সময় আপনারা সময় নেবেন। আমার এই লেখাগুলো কোনো একটা জায়গায় আছে, আমি একটা লেখা কপি করে নিয়ে আসি নাকি।
আচ্ছা, এই লেখাগুলো আমার যেহেতু কপি করা ছিল আমি নিয়ে আসলাম। এপাশে কি লেখা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুধু এই লেখাটুকু আমি লিখে নেই। এইটাকে সাইজ করতে বলছে, মনে আছে? 24। এটার ফন্ট সাইজ রাখতে বলছে 24 এবং মিডলেই আমরা রাখলাম ওই স্যাম্পলের মতো করে। এবং এখানে তিনজন ব্যক্তিকে আমাদের ইনভাইট করতে হবে। সেই তিনজন ব্যক্তির ইনফরমেশন আমি এই ফাইলটাকে সেভ করে মিনিমাইজ করলাম। আমরা কাজ করেছি এখানে নাকি এই ফোল্ডারে, এখানেই একটা ফাইল তৈরি করব যেটা মেইল মার্জার ইনভাইটের জন্য তিনজন ব্যক্তির তালিকা করব। এটা ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে করলাম। এখানে কি লিখব? 3 রিসিপিয়েন্ট লিখে সেভ করতে পারি। 3 রিসিপিয়েন্ট লিখে সেভ করলাম। এখানে ইনসার্ট টেবিল 4x4 একটা টেবিল নিব এবং এখানে নাম, মোবাইল নাম্বার, জেলা, ইমেইল। এখানে এই যে ফাইলটা 3 রিসিপিয়েন্ট, এটা আমার মনের মতো যে কোনো তিনজন ব্যক্তিকে করলেই হবে। এটা যে কেউ যেভাবে খুশি সেভাবে করতে পারেন। কি এই যে ফাইলটা তৈরি করলাম, এটা কি আমার মনের মতো তৈরি করলাম? এটা তৈরি করে ক্লোজ করে দিলাম, এটার কাজ নাই। এখন এখানে প্রাপক হিসাবে ওই তিনজন ব্যক্তিকে আমি এখানে ইনভাইট করব। কি করব? মেইলিংয়ে গিয়ে সিলেক্ট রিসিপিয়েন্ট সিলেক্ট করে ইউজ এক্সিস্টিং লিস্ট থেকে আমি ওই ফোল্ডারটাকে খুঁজে বের করব যেটা আমি কাজ করছি মাত্র। এই যে 3 রিসিপিয়েন্ট, এইটাই কাজ করলাম না? এটা ওপেন করে দিলাম। এবার ইনসার্ট ফিল্ড মার্কস থেকে নাম এন্টার দিয়ে বা নিচের লাইনে গিয়ে মোবাইল নাম্বার, নিচের লাইনে গিয়ে জেলা, তার নিচের লাইনে গিয়ে ইমেল। আমার প্রিভিউতে গেলে দেখতে পাচ্ছি রেজাল্ট কেমন। এর পরেরটাও দেখতে পাচ্ছি, তারপরেরটাও দেখতে পাচ্ছি। তা আমার সিভি এখানে করলাম।
এইটা এখানে করলাম, এই তিনটাকে বলল আলাদা সেপারেট পিডিএফ করতে। আমি এটাকে নর্মালি সেভ করে নিলাম, কিন্তু আলাদা পিডিএফ যেহেতু করতে বলছে, এই প্রিভিউ অপশনে গিয়ে প্রথম জনের ক্ষেত্রে সেই ব্যাস ক্লিক করে ব্রাউজ থেকে পিডিএফ ক্লিক করে এবং অপশন থেকে পেজ টু সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম, আমার একটা হয়ে গেল। এরপরে দ্বিতীয়টায় গিয়ে আবার সেভ অ্যাজ ব্রাউজ, এটা হলো দ্বিতীয়টা, 2 নাম্বার লিখে দেই তাহলে সহজ হবে বুঝতে। 2, এরপরে তৃতীয়টা, তিন, ওকে। তিন নাম্বারটা হয় নাই, পোড়া গন্ধ না, আচ্ছা কথা না বলি। টু হবে, টু। আমি 3 দিচ্ছি, আর মাথাটা কি এত তাড়াতাড়ি গেল? আচ্ছা, আমার তিনটা সেপারেট ফাইল শেষ করা নাকি? তিনটা সেপারেট ফাইল করা শেষ, যেহেতু ওটা আমরা পরে করলেও পারতাম, আমরা আগেই করে নিলাম। এরপরে ফিনিশ অ্যান্ড মার্জ ক্লিক করতে বলছে, আমরা ফিনিশ অ্যান্ড মার্জ ক্লিক করে অল ক্লিক করলাম। আমার আর একটা ফাইল হয়ে গেল, যেখানে দেখা যাচ্ছে যে 3টা সেপারেট ফাইল আছে, পাশাপাশি 3টা সিবি। তা আমার 3টা সিবি দরকার নাই, আমার বাকি 2টা সিবি ডিলিট করে দিব। এই ডিলিট করার জন্য আপনারা একটা একটা শেপ সিলেক্ট করে ডিলিট করতে পারেন, কিন্তু ডিলিট করার জন্য সব যদি একসাথে করতে চান, সেক্ষেত্রে এই সব শেপের বাইরে একটা ক্লিক করবেন, সব শেপের বাইরে। যেমন ধরেন এখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো শেপ আছে না, আমরা যে শেপটা ক্লিক করবো সেই শেপটা সিলেক্ট হবে, কিন্তু বাইরে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর ডিলিট ক্লিক করে দিলাম। এই যে ফাইলটা আমার আছে এখানে, 3টা পিডিএফ মানে 3টা চিঠি পাশাপাশি একটা সিবি, এটাকে আবার সেভ করব ওই লোকেশনেই। কোন জায়গায় লোকেশনটা? ডেস্কটপে এই নামের ফোল্ডার job1। এখানে ডকুমেন্টস হিসাবে একটা সেভ করলাম, এটাকে আবার সেভ অ্যাজ ক্লিক করলাম, ডকুমেন্টসটাকে বাদ দিয়ে শুধু ডক, এটাও সেভ করলাম। এবার সব ক্লোজ করে দেই, সব ক্লোজ করে আমরা একটু দেখি এবার এই job1-এর ভিতরে দেখেন কতগুলো ফাইল হয়ে গেছে। এইটা হচ্ছে 1 নাম্বার, মূলত এই 1, 2, 3, এই 3টা হচ্ছে আমার সেপারেট পিডিএফ। এই একটা এবং এটা আমার 3টা সেপারেট পিডিএফ চেয়েছে, 3টা সেপারেট পিডিএফ হয়ে গেল। এরপরে 3 রিসিপিয়েন্ট হিসাবে আমরা যেটা করেছি এটাও এখানেই রেখে দিব, এটা এখানেই থাকবে। এরপরে এই যে প্রাপক হিসাবে একটা ফাইল আছে ডক্স, একটা আছে ডক, এইটা হচ্ছে ডক্স, এটা যেভাবে আছে এভাবেই থাকুক। বাকিটা আছে ডক, এটাও সেই একই রকম দেখতে, একই ফাইল, এটাও এভাবে। এই ফাইলটা আমরা এভাবে রেখে দিব। এই টোটাল এই কয়টা ফাইল হবে আমাদের? 7টা ফাইল হবে এখানে। এই 7টা ফাইলের কাজ হচ্ছে আমার ওয়ার্ডের কাজ, job1।
তা আমরা যতটুকু দেখলাম এতটুকু সবাই পারবো কিনা? এবার আপনারা কি এখনই প্র্যাকটিস করবেন এটাই? কোশ্চেন তো দেখাবো, কিন্তু একটা জায়গায় তো দেখতে সমস্যা। দেখায় না? আচ্ছা, সিবির স্যাম্পল ছোট হলেও সমস্যা নাই। সিবিটা শুধু স্যাম্পল হিসাবে দেখার জন্য, আর এইটা দেখবেন বাকি কাজের জন্য। এইটা হচ্ছে সিবির জন্য, এই হচ্ছে রিকোয়ারমেন্ট। তো এটা দেখে সবাই ট্রাই করেন। আমি সব ফাইল ডিলিট করে দিলাম। এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে 3 রিসিপেন্ট, এটা আমি আমার মতো করে তৈরি করে নিলাম। এটা যে যার মতো তৈরি করব, এটা এই ফোল্ডারেই রাখলাম। এবং আমরা ফোল্ডার তৈরির যে ব্যাপারটা, এটা দেখে একটু আমাদের ফোল্ডারটা মূলত তৈরি করতে হবে। প্রথমে নিউ ক্লিক করে ফোল্ডারে গিয়ে ফোল্ডারটা তৈরি করব। প্রথমে হবে রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বারটা হয়তো আমার এমন হতে পারে, আইসিটি COL3, এরকম হতে পারে একটা রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে আন্ডারসাইন আমার নাম। এইটা মূলত নাম দিতে বলছে, কিন্তু অ্যাসেসর এসে বলতে পারে যে রেজিস্ট্রেশন নাম্বারের লাস্টের 4 ডিজিট এইটা লিখবেন এবং আপনার নাম লিখবেন। সেক্ষেত্রে কি আমাদের উপরেরগুলো প্রয়োজন আছে? তাহলে লাস্টের 4 ডিজিট হইলে এই লাস্টের 4 ডিজিট রেখে আমার নাম রেখে দিলাম। যদি বলে আপনার নাম আগে হবে, সেক্ষেত্রে কি নাম আগে দিয়ে নাম আগে লিখে হাইফেন দিয়ে লাস্টের 4 ডিজিট লিখে দিলাম। এরকম তো হবে। এটা গেল ফার্স্ট ফোল্ডার। আমাদের কাজ হচ্ছে এই ফোল্ডারের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা জব থাকবে। যেমন ওয়ার্ডের কাজের জন্য ওয়ার্ডে থাকবে, এক্সেলের কাজের জন্য এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজের জন্য পাওয়ার পয়েন্ট। তো আমরা ওয়ার্ডের জন্য যেটা করব সেটা হচ্ছে জব 1। আমরা এই ওয়ার্ডের যত কাজ করব সব এখানে রাখবো, আমরা এর বাইরে কোথাও রাখবো না। এখানে নিউ আরেকটা ফোল্ডার করব, যেটার নাম দিব জব 2। এটা রাখবো হচ্ছে এক্সেলের কাজ। এখানে আরেকটা ফোল্ডার করব, যেটার নাম দিব জব 3। আমরা কিন্তু আগে দেখছিলাম এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট নামে, তাই না? আমরা সেইটার নাম চেঞ্জ করে জব 1, জব 2, জব 3 দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? এই জব 1-এ আমরা কাজ করব আমাদের ওয়ার্ডের। তো যেহেতু ওয়ার্ডের কাজ আমি অলরেডি করেছিলাম, জব 1-এর এই ফাইল দুইটা আমি এখানে নিয়ে আসি। এই আমাদের ওয়ার্ডের কাজ। আমরা এই 3 রিসিপেন্টটা আমরা তৈরি করলাম আমাদের মতো করে। আর এই যে কাজটা, এটাও আমি তৈরি করলাম। যা যা স্যাম্পল যেভাবে ছিল এবং যা যা ডিরেকশন ছিল সেই অনুযায়ী আমার এমন তৈরি হলো। আমরা এমন তৈরি করলাম, এটাও এরকম তৈরি করলাম। এইখানে মূলত থাকবে না কিছু। এইখানে আমাদের যে ডাটাটা আসবে, এটা আসবে মূলত আমাদের সেই যে 3 রিসিপেন্টের যে ডাটা, ওই ডাটাটা। ওটা কিভাবে আনবো? মেইলিংয়ে গিয়ে আমরা সিলেক্ট রিসিপেন্ট সিলেক্ট করে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট ক্লিক করলাম। আমাদের ওই নির্দিষ্ট ফোল্ডারে যেতে হবে যেটা আছে ডেস্কটপে, আমার নামের ফোল্ডারে জব 1-এর মধ্যে 3 রিসিপেন্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি
ইনসার্ট মার্কস ফিল থেকে নাম এন্টার, মোবাইল নাম্বার এন্টার, জেলা এন্টার, ইমেল সিলেক্ট করে দিলাম। এইটা আমরা যদি ম্যানুয়ালি লিখে দেই তাহলে হবে না, এটা এভাবেই সিলেক্ট করতে হবে। এই যেটা করলাম এটাই হচ্ছে মেইল মার্কস মূলত। এই যেটুকু করার পরে আমরা প্রিভিউ রেজাল্ট ক্লিক করলে আমরা রেজাল্টটা দেখা যায় কেমন হয়। রেজাল্টটা আমাদের রেজাল্টটা আরও সুন্দর দেখার জন্য একটা স্পেস দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের রেজাল্ট। উপরে আমাদের সিবি, তাই না? উপরে আমাদের সিবি, নিচে আমাদের রেজাল্ট। এইটা এই যে একটা রেজাল্ট, এই পাশে ক্লিক করলে দ্বিতীয়টা, এই পাশে ক্লিক করলে তৃতীয়টা, এরকম তৃতীয় চতুর্থ পঞ্চম অনেক হতে পারে। যদি আমার ওই যে আগের ডাটাবেস ফাইলটা ওইটায় যতজনের তথ্য থাকবে এখানে তত কয়জনের তথ্য পাবো। এখানে না বোঝার মতো কিছু আছে? আচ্ছা, এখন মূলত যেহেতু তিনটা সেপারেট ফাইল করতে বলছে, আমরা সেপারেট ফাইল তিনটা আগে করলেও পারি, পরও করলেও পারি। আমরা ফিনিশ অ্যান্ড মার্জ ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট সিলেক্ট করে আমরা অল সিলেক্ট করব। আমরা যদি কারেন্ট ক্লিক করি তাহলে শুধু এই রেকর্ডটাই হবে। যদি ফ্রম করে 1 2 করি তাহলে 1 এবং 2 এর হবে, 3 আর হবে না। কিন্তু আমাদের দরকার 1 2 3 সবগুলো, তাই না? এখানে তিনজন ব্যক্তি, যে কারণে মার্জ রেকর্ড অল সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ফাইল রেডি হয়েছে, যে ফাইলটা কিন্তু সেভ দেখাচ্ছে না, যেটা সেভ দেখাচ্ছে না এটাকে আমাদের সেভ করে রাখতে হবে, যেটা ওই লোকেশনেই রাখবো সেভ করে। হ্যাঁ, এখানে এই হচ্ছে সিবি, এই হচ্ছে আমার একটা। এরপর আবার সিবি চলে আসছে, তারপরে আরও একটা আসছে, তারপর সিবি চলে আসছে, তারপর আর একটা আসছে। কারণ মেইল মার্জের কাজ হচ্ছে আমার পেজ সংখ্যা যা আছে তা তো ওইভাবেই আছে, এবং তার সাথে আমার যে রিসিপেন্ট আছে সেই কয়গুণ হবে। রিসিপেন্ট 10 জন থাকলে 10 পেজ হওয়ার কথা, তাই না? কিন্তু আমার প্রথমেই শুরুতেই পেজ আমি 2টা রেখেছি, যে কারণে 5 দুগুণ 10, 10 দুগুণ 20টা হওয়ার কথা। তো যেহেতু 3 জন ব্যক্তি 3টা আলাদা আলাদা লেটার হয়ে গেছে, সিবি রাখার কথা একটা, আলাদা 2টা বেশি হয়েছে, যে 2টা আমরা ডিলিট করে দিতে পারি। যদি এভাবে রেখে দেই সমস্যা নাই, তবে আমরা ডিলিট করে দিব। সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এখন কি হলো, 3টা লেটার এবং একটা সিবি। এই ফাইলটা ওই ফোল্ডারেই সেভ করে রাখবো। এই যে সেভ অ্যাজ ক্লিক করে ওই ফোল্ডারেই ডকুমেন্ট হিসাবে ওই ফোল্ডার, কোথায় এটা ফোল্ডারটা, ডেস্কটপ, এই নামের ফোল্ডার জব 1, এখানেই প্রাপক হিসাবে আছে, ডিফল্টভাবে নাম এটা দিয়েছে, এটাই আমি সেভ করে নিলাম। আর এই ফাইলটা এখন সেভ হয়ে গেছে ওখানে। আর এটা কিন্তু জব 1-এর মেইন ফাইলটা, এটা কিন্তু আমার একদম র ফাইল, যেটা শুরুতে যেটা ছিল ওইটা। তো আমি এটাও সেভ করে ক্লোজ করি। এখন এইখানে ফাইল হয়েছে 3 রিসিপেন্টের একটা ফাইল, ওই জব 1-এর ওইটা ফাইল, এই একটা ফাইল। এখন আমার মনে করেন দরকার 3টা সেপারেট ফাইল। এই যে ফাইলটার, এই ফাইলের লাস্টের 3টা আলাদা আলাদা 3টা সেপারেট করলেও হবে, অথবা এই ফাইলের ওই যেভাবে সিলেক্ট করে মেইলিংয়ে গিয়ে ভিউ ক্লিক করে দ্বিতীয় পেজকে করতাম, এই হচ্ছে দ্বিতীয় পেজ, মানে দ্বিতীয় পেজের এই হচ্ছে প্রথমটা, এই দ্বিতীয়টা, এই তৃতীয়টা, এটাও সেভ অ্যাজ করলে হবে। যদি এটা না করি, এখান থেকে যে 3টা পেজ আছে এই 3টা পেজকে আলাদাভাবে পিডিএফ করলেও হবে। আমরা যেভাবে করি কাজ একই, ঘটনা একই ঘটবে যেভাবেই করি। তো আমরা মনে করি এটা দিয়ে করব। তো এই পেজ নাম্বার কত? এই বর্তমানে আছি 2 নম্বর পেজে, সেভ অ্যাজ পিডিএফ, পেজ হচ্ছে 2 নম্বর পেজ, ওকে ক্লিক করলাম, এটার নাম দিলাম 1 নম্বর ফাইল, তাই না? 1 নম্বর পিডিএফ, সেভ করে নিলাম। আবার ক্লিক করলাম সেভ অ্যাজ পিডিএফ। এবার করব কি, কয় নাম্বার পেজ? তাহলে 3 নম্বর পেজ নাকি? এটার নাম দিলাম 2। এরপরে আবার সেভ অ্যাজ ক্লিক করলাম,
এটার পেজ কত? 4 নাম্বার পেজ নাকি? এটা কি বুঝতে কোনো ভুল মানে প্রবলেম আছে কারো? এটা হচ্ছে 3 নাম্বার সেভ। তো এই যেভাবে করলাম এভাবে করলেও আমার 3টা পিডিএফ হয়ে গেছে। 3টা হয়ে 2টা হয়েছে, 2 নাম্বারটা হয়নি। আচ্ছা 2 নাম্বারটা আবার করে নেই। দুই নাম্বারটা আছে 3 নাম্বার পেজে নাকি? আমার এই 3টা ফাইল হয়েছে, এই 3 রিসিপিয়েন্ট যেটা করলাম 4টা হয়েছে, এই একটা মেইন ফাইল 5টা হয়েছে, এইটা আমার 3টা নিয়ে যে একটা ফাইল এই 6টা। এইটাকেই আবার সেভ অ্যাজ ক্লিক করে এই ডক্স থেকে শুধু ডক ক্লিক করে সেভ করে নিলাম। তার মানে টোটাল ফাইল হলো কয়টা? 7টা। এই 7টা ফাইল আমার এই জব 1 ফোল্ডারের ভিতরে থাকবে, এখানে আর কোনো কাজ নাই। অ্যাসেসর কি করবে জানেন? এই জব 1, জব 2, জব 3 এবং এই যে ফোল্ডারটা, এই ডেস্কটপে যে ফোল্ডারটা দেখা যাচ্ছে, এই ফোল্ডারটা তারা সম্পূর্ণটা নিয়ে যাবে। এই ফোল্ডারের ভিতরে যদি আপনার ফাইল খুঁজে না পায় তাহলে কিন্তু তারা আপনাকে বলবে যে আপনি করেন নাই। তো আপনার ফাইল সেভ করতে হবে কোথায়? অন্য কোথাও সেভ করলে কি লাভ হবে? তারা আপনার কম্পিউটারে বসে চেক করবে না, হয়তো করলেও করতে পারে আপনার কম্পিউটারে বসে। যদি করে এবং তখনই আপনার সামনে তার কাগজে লিখে নিয়ে যায় আপনি কি কি পারছেন কি কি পারেন না, তাহলে তো হয়ে গেল। কিন্তু যদি সে আপনার এখান থেকে ফাইল কপি করে নিয়ে তার কম্পিউটারে ট্রাই করে এবং ফাইলের ভিতরে, এই মনে করেন জব ওয়ার্ডের ভিতরে যদি ওয়ার্ডের ফাইল না পায়, আপনি এখানে রেখেছেন, মনে করেন জব 1-এর 1, 2, 3 এই ফাইলগুলো আপনি এখানে রেখে দিছেন, জব 1-এর ভিতরে এই 3টা এই 2টাই রাখছে। সে কিন্তু জব 1-এর ভিতর খুঁজবে, এগুলো দেখতেছে আছে কিন্তু সেটা ধরেও দেখবে না, সে জব 1-এর ভিতরেই খুঁজবে, কারণ আপনার কাজ হচ্ছে জব 1-এর ভিতরে। বুঝতে পারছেন? তো আমাদের ফাইল কোথায় সেভ করতে হবে এটা কিন্তু প্রশ্নে বলা থাকবে, সেই অনুযায়ী আপনাকে ফাইলগুলোকে সেভ করতে হবে। তো জব 1-এর যে কাজগুলো থাকবে, এই যে 7টা ফাইল আমরা কি সবাই করতে পারবো? এখন এটা প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, দ্রুত করতে হবে, খুব দ্রুত। এবং কিভাবে দ্রুত কাজ করলে আপনার এই প্র্যাকটিসটা আরো দ্রুত হবে, এই ধরনের কিছু টেকনিক এটা আমি আস্তে ধীরে শিখাই দেব আপনাদেরকে। বলেন।